প্রধান উপদেষ্টার মুন্সিয়ানা, তার নিখুঁত কলা কৌশল পার পাবেন এবার? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আপনার এবং বেড়ালের 9 জান, আপনি তো জানেন ক্যাট হ্যাজ 9 লাইফস। তিনি সেই বেড়ালের মুন্সিয়ানাও ছাড়িয়ে গেছেন। এটাকে আপনি মুন্সিয়ানা বলছেন, এটাকে একটা খারাপ শব্দ বলে, এটাকে বলে ধূর্ত, রাইট? সো আমি ওইদিকে যাইতে চাই না, এই কারণ শব্দটি আমি ব্যবহার করেছি খলিল সাহেবের রেফারেন্সে। আমি বলেছি তিনি শ্রীগালের মতো ধূর্ত। এই শব্দটি বা এই প্রত্যয় আমি প্রফেসর ইউনূসের জন্য ব্যবহার করতে চাই না। আফটার অল তিনি আমার পেশার মানুষ, আমার অগ্রজ তিনি, সুতরাং উপরে থুতু ফেললে নিজের গাইতে পড়বে। সো এমনিতে একটা জিনিস একটা খেয়াল করে দেখেছেন যে ধরেন 5ই আগস্ট যেই মানুষ আসলে আমি জানি আওয়ামী লীগের লোকজন যারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন তাদেরকে খুব নানানভাবে ভৎসনা করেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি অনেক মানুষই, এমনকি আওয়ামী লীগের লোকজনও এই আন্দোলনে সামিল হয়েছিলেন। তো মানুষের একটা স্বপ্ন ছিল, মানুষের একটা আশা ছিল। এই কথা তো সত্য যে ধরেন একদিকে দীর্ঘদিনের শাসন, 15 বছরের শাসন, অন্যদিকে সামনে কোনো বিকল্প না থাকা, দ্বিতীয়ত কোনো বিকল্প ভিন্ন রাজনৈতিক দল সেইভাবে করে কোনো আশা দেখাতে না পারা, মানুষ যখন রাজপথে নেমে আসে তখন প্রত্যেকের মনেই একটা 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 জায়গা, একটা স্বপ্ন তৈরি হয়েছিল, একটা আকাঙ্ক্ষার বীজ বপিত হয়েছিল যে একটা কিছু এবার বাংলাদেশে ঘটবে। এ তো সত্য যে বাংলাদেশে আমরা যখনই নির্বাচন আসে নানান রকম টালবাহানা শুরু হয়। সেই 91 সালে যখন নির্বাচন হলো, এরপরে 96 নির্বাচনে একই রকম অবস্থা দেখলাম। শুধুমাত্র শেখ হাসিনাই একবার 2001 সালের নির্বাচনের আগে তিনি সুন্দর করে গিয়ে ক্ষমতা হস্তান্তর করে এসেছিলেন। এই বোধহয় বাংলাদেশের ইতিহাসে একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা বদল, এর আগে কোনোদিনও হয়নি। এরপর 2005-এর নির্বাচনে আমরা দেখলাম বিএনপি কোনো তালবাহানা করছে। এরপরে তো 1/11 ঘটলই, দেন শেখ হাসিনা সরকার 3টা মেয়াদে থাকলো, রাইট? তো আমরা তো এর বাংলাদেশের মানুষ এর একটা এই যে অচলায়তনের একটা বদল চেয়েছিল, তাদের স্বপ্নটা কোথায়, কোন বাঁকে হারিয়ে গেল, কোন পথে ধূলিসাৎ হয়ে গেল, একটু বলতে পারেন নাকি কেন এরকমটা হলো? দেখুন, আমাদের অবস্থা হয়েছে সেই ঘরপোড়া হরিণের মতো, এবং এই যে দুর্ভাগ্য আমাদের, সেটি ছিল বিধিলিপি। যেই কুশলীরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তারা মুখে শেখ ফরিদ বগলে ইট রেখেছেন, পরবর্তীতে তাদের চেহারা স্পষ্ট হয়েছে। তো ফলে এই ঘটনাটি ঘটেছে। এটা আমাদের বিধিলিপি, নিয়তি, অনিবার্য নিয়তি, এছাড়া আর কি বলার আছে? না, তারপরে তো কিছু কিছু ধরেন বিষয় থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই শিক্ষার্থীরা, এই আন্দোলনকারীরা তাদের নাম বললেন, সেটা আমি পরে বুঝতে পেরেছি যে এটা একটা মেটোক্লাসলি প্ল্যানের অংশ। তারপর তিনি তো সবাই বলেন তিনি তার জীবনে চাওয়া পাওয়ার আর কি বা আছে, কিন্তু আমরা দেখলাম তার জীবনে চাওয়া পাওয়ার অনেক কিছু বাকি আছে এখনো। দেখুন, বাংলা ভাষাভাষী স্কলার নীরজ চন্দ্র চৌধুরীর সঙ্গে আমার ওঠা বসার, কাজ করবার সৌভাগ্য হয়েছে। তিনি শতবর্ষী ছিলেন। প্রফেসর ইউনূস হয়তো ভাবছেন তিনি শতবর্ষ ছাড়িয়ে আরো অনেক দূর যাবেন। বাবা লোকনাথ আমার জানা মতো 140 বছর এই পৃথিবীতে অ্যাক্টিভলি কাজকর্ম করেছেন। তো লোকনাথ বাবার যে রেকর্ড, সেটি ধুলো করে যদি 200 বছর অবধি তার জীবন এবং অ্যাক্টিভ লাইফ সম্প্রসারিত হয়, নতুন রেকর্ড তৈরি হবে সারা বিশ্বে। সেন্ট্রাল এশিয়ানরাও রীতিমতো লজ্জায় মুখ লুকোবে। এখন দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়। দেখেন স্যার, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন একটা মন্তব্য করেছেন যে সারা দেশের মানুষ জানতো শেখ হাসিনা খুব খারাপ, কিন্তু এখন এখন ডক্টর ইউনূস গত 9 মাসে কি প্রমাণ করলেন? দেখুন, প্রফেসর ইউনূস একজন পুরুষ, তিনি নারী নন, সেটাই প্রমাণিত। শেখ হাসিনা সেই তথাকথিত নারী তো নন।
মানে কিন্তু তিনি একজন নেতা, তাই না? এখানে কি ডেফিনেটলি পুরস্কারের এতে ব্যাপার কোনো আছে? সন্দেহ নেই। না, হয়তো এরকম একটি বিষয় কাজ করছে ব্যাক অফ দ্য মাইন্ড। কিরকম? কাজে কর্মে কথাবার্তায় অনেকটা সেরকম তো। আপনার খেয়াল করে দেখেন, স্টাইলটা ডিফারেন্ট। আপনার আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা তার আগের সাবেক প্রধানমন্ত্রী, তারা যেভাবে যেই কায়দায় দেশ পরিচালনা করেছেন, তা থেকে সম্পূর্ণ ভিন্ন ধারায় আপনার পরিচালনার আহ, প্রত্যয় ব্যক্ত করে কিন্তু প্রফেসর ইউনূস তার এই যাত্রা শুরু করেছিলেন। ভিন্ন এবং ধারা মানে কি? নমাস আপনি নমাসে করিডোর বাংলাদেশের নমাস বাংলাদেশের জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনি করিডোর দিয়ে দিবেন। আমি এটা যমুনার সামনের অন্তর্বর্তী দৃশ্য সরকারের আপনাকে দেখাচ্ছি। জি, জনগণের ভিন্ন দৃশ্য মানে ভিন্ন নেতৃত্ব মানে কি? আপনি জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনি করিডোর দিয়ে দিবেন। আমরা এরই মধ্যে মিয়ানমার সীমান্তে আমাদের যেই প্রভাব, আমাদের যেই কি বলবো এটিকে, যে আমাদের অন্য বাহিনীরা দখল করে নিয়েছে মিয়ানমারের সীমান্ত, রাইট? অন্যরা কর্তৃত্ব করছে, মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নাই বললে চলে ওই সীমান্তে, রাইট? তো আপনি বিদেশিদের হাতে বন্দর তুলে দিবেন, যেমন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিন এই ভারতবর্ষে এসেছিল যেরকম ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে, কিন্তু পরে দেখা গেল তারা সুই হয়ে প্রবেশ করেছিল এবং ফাল হয়ে বেরিয়েছিল। সেরকম আমাদের তো অভিজ্ঞতা খুব ভালো নয়, যে কারণে আমরা 250 বছর ব্রিটিশদের অধীনে থাকলাম। একই প্রক্রিয়া তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে যাবেন এবং বাংলাদেশের মানুষ তাকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে। আজকে শাহবাগে যে কজন সমাবেত হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন। তাদের উপর তারা নিয়োগকর্তা, তার উপর এই বাংলাদেশের সব জনগণ, এটি তিনি বুঝাতে চান বাংলাদেশের মানুষকে, মানুষের সবকিছুর ম্যান্ডেট আছে। এগুলি কি তার বলা ঠিক হয়েছে? তিনি একজন বিচক্ষণ মানুষ আশা করি আমি। দেখুন, তার এই ক্যাবিনেটে একজন মাননীয় উপদেষ্টা ফরিদা, তিনি বলেছেন, কে বলেছে আমাদের কোনো ম্যান্ডেট নেই? খোলামেলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমাদের তারই সহকর্মী স্পোক্সম্যান আপনার শফিক মহোদয়, তিনি বলেছেন রিফর্মের অংশই হচ্ছে ম্যান্ডেট। এইভাবে নানানভাবে ব্যাখ্যার সুযোগ তারা নিচ্ছেন। এখন সেটি সেয়ানে সেয়ানে তাদের সঙ্গে আপনার এই বাকযুদ্ধে লিপ্ত হওয়ার মতো মানুষ কয়জন আছে বাংলাদেশে? বর্তমান বাংলাদেশে সবাই তো ভীত সন্ত্রস্ত। এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, আকলমন্দ কি ইশারাই কাফি, এইভাবে কথাগুলো বলতে হচ্ছে। আমরা যদিও জানি প্রফেসর ডক্টর ইউনূস আমাদের বাক স্বাধীনতা দিয়েছেন, সেরকম একটি রেজিম তারা ভাবছেন, বলছেন যে ক্ষমতায় আছেন, কিন্তু আপনার এই মিস্টার জ্যাকেল এন্ড হাইডের মতো পরিস্থিতিতে যে আমরা নেই, এটা হলফ করে কে বলতে পারে? আপনার এই যে সৌম্য চেহারা, তার অন্তরালে যে একটা নেকড়ে বসে নেই, সেটা কে বলতে পারে? জি স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির পক্ষ থেকে বৈঠকে যাওয়ার আগে তারা আন্দোলন করছিল রাস্তায়, 2-3টি স্পটে তারা আন্দোলন করছিল, যেখান থেকে তারা অন্তত 3জন মানে আন্দোলনকারীরা 2জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে এবং বিএনপি এককভাবে 3জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। এর মধ্যে 2জন আছে ছাত্রদের উপদেষ্টা, মাহফুজ আলম এবং সজীব ভুইয়া, রাইট? এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমরা একটু দূরে রাখি। এই 2জন উপদেষ্টার মধ্যে মাহফুজ আলমকে বলা হয়েছিল তিনি হচ্ছে মাস্টার মাইন্ড। এখন নাহিদ ইসলাম দেখলাম ব্রিফিং করেছে, তিনি বলছেন যে এই 2জন উপদেষ্টার সঙ্গে তাদের কোনো এনসিপির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মানে মানুষকে কি তার এত বোকা ভাবে? না না, আসলে বিষয়টা হচ্ছে কোন দৃষ্টিভঙ্গিতে আপনি দেখছেন। করণিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন তাহলে তার কথার যথার্থতা আছে, কিন্তু বাই স্পিরিট, কমরেডারি, সব পার্সপেক্টিভ থেকে যদি আপনি দেখেন তাহলে তাদের সম্পর্ক অবিভাজ্য। বিচ্ছিন্ন করে দেখবার সুযোগ খুব একটা নেই, রাইট? কিন্তু তারা এখন এই সম্পর্ক বিচ্ছিন্ন সম্পর্ক নেই বলে কি প্রমাণ করতে চাচ্ছে, কি হাসিল করতে যাচ্ছে? তাদের উপদেষ্টা এই 2জনকে যদি বাতিল করে দেয়, তাহলে ডক্টর ইউনূসই তো বাতিল হয়ে যান, কারণ তিনি বলেছিলেন। প্রকৃত উপদেষ্টা থাকলে 2জনই আছেন, এই বিপ্লবের অগ্রসৈনিক এই 2জনই।
বাকি যারা আছেন তারা মোচে তাও দিচ্ছিলেন এবং আপনার সময় সুযোগ বুঝে এই আহ্বান পেয়ে এই অমল ধবল চাকরি করতে ঢুকে গেছেন। আপনার বেসিক্যালি এরা সেকেন্ড ক্যারিয়ারে ঢুকলেন, অথবা আপনার তারা কনসালটেন্সি মোডে ছিলেন, এখন নতুন টুপি মাথায় দিয়ে এখানে মোতায়েন হয়েছেন, এরকম। না, কিন্তু আপনার কি মনে হয় বিএনপির যে দাবি এটি ডক্টর ইউনূস মেনে নেবেন? দেখুন, আপনার তিনি বড় মাঠের খেলোয়াড়, নৈপুণ্যের কোনো অভাব নেই। কিভাবে কাকে কোন কথা দিয়ে বুঝ দিতে হয়, হি নোজ দ্যাট। সুতরাং এই ব্যাপারে তার মুন্সিয়ানা কোনো জুরি বাংলাদেশে কেন, আমাদের পুরো এই তল্লাটে আছে বলে আমি মনে করি না। সুতরাং বিএনপি 4 জন বর্ষিয়ান নেতা গিয়েছেন সেখানে, তারা যা শুনতে চান সে ধরনের কথাবার্তা তিনি বলে দেবেন। তার তো টাইম বাই করা দরকার, মানে একদিন থাকতে বলে একদিন লাভ। শনিবার দিন কিন্তু ডেডলাইন চলে যাচ্ছে, সামনে ঈদ আছে, 10 দিনের ছুটি। এই সময় যদি পার করে দেয়া যায় তাহলে দাবি দাওয়া স্তীমিত হয়ে যাবে। নতুন আপনার বলে বলিয়ান হয়ে ঈদের পরে মাংস টাংস খেয়ে লোকজন হয়তো তখন মাঠে আসবে। বাট বাই দেন, জি, বাই দেন আপনার বিএনপির একটা ট্র্যাডিশন তো আছে, উইথ ডিউ রেসপেক্ট। ঈদের পরে আন্দোলন। এখন এখন ধরেন আপনি বলছেন শনিবার দিন ডেডলাইন। শনিবার কিসের ডেডলাইন? ওই যে বলা হয়েছিল যে শনিবার দিন পর্যন্ত তাকে বুঝিয়ে টুজিয়ে রাখা হয়েছে। নাহিদ ইসলাম তো সেরকম বক্তব্যই রাখছিলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সংকল্প ব্যক্ত করেছেন তিনি আর থাকতে চান না। তা আমরা বুঝিয়ে টুজিয়ে বলছি শনিবার দিন পর্যন্ত আমাদের একটু সময় দেন, আমরা দেখি একটা গণজাগরণ করে তোলা যায় কিনা। বলেছেন নাকি? আমি কিন্তু এরকম দেখিনি। এরকম কথাবার্তা বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। ওকে। এবং সোশ্যাল মিডিয়াতে কত কিছুই দেখা যায়। যা রটে তার কিছুটা তো বটেই, সেই যুক্তি তো আমরা আগেও ব্যবহার করেছি। আচ্ছা, এখন ধরেন এই যে আপনি বলছেন তার